ইউজিসি নেট ইকোনমিক্সের মাইক্রো ইকোনমিক্সের আরও একটি ক্লাস আজকে আমরা শুরু করতে চলেছি। এর আগের দিন আমরা যে ক্রোনোলজি অফ ইউটিলিটি অ্যানালাইসিস পড়ছিলাম, আজকে আমরা তারপরে যে মার্শালের যে ইউটিলিটি অ্যানালাইসিস সেই সংক্রান্ত আজকে ক্লাস নম্বর 2 ইউটিলিটি অ্যানালাইসিস বাই আলফ্রেড মার্শাল, যেটা তিনি 1890 সালে দিয়েছিলেন। তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যে মার্জিনাল ইউটিলিটি অ্যানালাইসিস যে আলফ্রেড মার্শাল দিয়েছিলেন তার বেশ কয়েকটা অ্যাজাম্পশান রয়েছে। সেই অ্যাজাম্পশানগুলো কিন্তু আগে আমাদেরকে জানতে হবে, যে অ্যাজাম্পশানের ভিত্তি করে তিনি এই যে উপযোগিতার তত্ত্ব বা ইউটিলিটি অ্যানালাইসিসগুলো দিয়েছিলেন। প্রথমেই আমরা দেখেছি যে কার্ডিনাল এবং অর্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস, যে মেজার দুটো যে ডিফারেন্স রয়েছে। তো এই আলফ্রেড মার্শাল ছিলেন কিন্তু কার্ডিনাল মেজারমেন্টের পক্ষে, অর্থাৎ মার্শাল কিন্তু মনে করতেন যে একজন মানুষের যে ইউটিলিটি, অর্থাৎ তিনি একটা গুডস কিংবা সার্ভিস থেকে কতটা স্যাটিসফ্যাকশান পান সেটাকে মেজার করা সম্ভব, মাপা সম্ভব, সেটাকে একটা নাম্বারিং করা সম্ভব। এটা কিন্তু ছিল মার্শালের ধারণা। ফলে কিন্তু তিনি কার্ডিনাল মেজারের উপর, ইউটিলিটির উপর তিনি এর উপর বিশ্বাস করতেন। এবং তার যে সেকেন্ড অ্যাজাম্পশন ছিল যে আমরা এই ইউটিলিটিটাকে কিভাবে মাপতে পারবো। তিনি মনে করতেন যে টাকা দিয়ে বা মানি দিয়ে আমাদের কিন্তু ইউটিলিটি মাপা সম্ভব। অর্থাৎ আমি কোনো একটা গুডসের জন্য কতটা খরচ করছি, কতটা মানি আমি স্পেন্ড করতে ইচ্ছুক, তার উপরে কিন্তু তিনি মনে করতেন যে এই মানি হচ্ছে একটা মেজারিং রড অফ ইউটিলিটি। অর্থাৎ আমি যদি কোনো একটা গুডসের উপর বেশি খরচ করতে ইচ্ছুক হই, তাহলে আমি সেইটার ইউটিলিটি আমার কাছে বেশি। ফলে দুটো গুডসের মধ্যে যদি আমি তুলনা করতে চাই, সেখানে কিন্তু মানি কিন্তু একটা মেজারমেন্ট হতে পারে ইউটিলিটির। এটা হচ্ছে মার্শালের বক্তব্য। এরপর তার যে থার্ড অ্যাজাম্পশন, সেটা হচ্ছে যে কনস্ট্যান্সি অফ মার্জিনাল ইউটিলিটি অফ মানি। অর্থাৎ আমি ধরুন 10 টাকা খরচ করলাম, 10 টাকার পর 11 টাকাতে, অর্থাৎ 1 টাকা আমি খরচ বাড়ালে যত পরিমাণ আমি স্যাটিসফ্যাকশান পাই বা মানি স্পেন্ড করার সাথে যত পরিমাণ আমি স্যাটিসফ্যাকশান পাই, তাহলে 10-এর পরে যদি 11 হয়, তাহলে এই 1 টাকার জন্য আমি যতটুকু স্যাটিসফ্যাকশান পাই, এরপর যদি 11-র পরে আমি আরও 1 টাকা খরচ করি, তাহলেও কিন্তু সেই যে 11-র পরে যে 1 সম পরিমাণ কিন্তু আমি পাবো। এটাকে মনে করতেন। তার মানে 11, তারপরে আমি যদি 1 টাকা খরচ করি 12 হয়, তাহলে কিন্তু এই দুটো যে ইউটিলিটি রয়েছে দুটোরই কিন্তু সমান। অর্থাৎ এই যে 1 করে আমি যে বাড়াচ্ছি, এদের কিন্তু মার্জিনাল ইউটিলিটি কিন্তু কি হচ্ছে, সমান হচ্ছে। এখানকার 1 এবং এখানকার 1, বা আমি যদি 100 প্লাস 1 টাকা নিই, তাহলে এই 100-র পরেও যদি 1 নিই, তাহলে এটারও কিন্তু সমপরিমাণ মার্জিনাল ইউটিলিটি। সেই কারণে তিনি এই মার্জিনাল ইউটিলিটি অফ মানিকে কনস্ট্যান্ট ধরেছিলেন। আশা করি আমি বোঝাতে পারলাম যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি ব্যাপারটা কি। এরপর যেটা রয়েছে যে হাইপোথিসিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইউটিলিটি। আর একটা তিনি মনে করতেন যে দুটো, তার অ্যাজাম্পশন হচ্ছে যে দুটো গুডসের মধ্যে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি না, আমি যদি আলু নিই, তাহলে আলুর যা ইউটিলিটি সেটা পেঁয়াজের, যে আমি 1 কেজি পেঁয়াজ নিলে তার যে ইউটিলিটি, এই দুটো কিন্তু পরস্পর স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো রকম রিলেশান নেই। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা গুডস বা আলাদা আলাদা সার্ভিসের জন্য কিন্তু আলাদা আলাদা তাদের ইউটিলিটির মেজারমেন্ট হবে, তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এরপরে যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এর আগে আমরা মানির ইউটিলিটির কথা বলছিলাম,
এখানে আমরা গুডস বা সার্ভিসের ইউটিলিটির কথা বলছি। মানে কি হচ্ছে এখানে, না আমি যত পরিমাণ অ্যাড করতে থাকবো কি না গুডস বা সার্ভিস, তাহলে কিন্তু তার যে ইউটিলিটির পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ আমি 1 কেজি আলুর সাথে যে স্যাটিসফ্যাকশান পেতাম, আমি সেটাকে যদি 2 কেজি বাড়িয়ে দিই তাহলে তার স্যাটিসফ্যাকশান কমে যাবে। সেটাকে যদি আমি 3 কেজি করে দিই তাহলে এই প্রথম কেজিতে যে স্যাটিসফ্যাকশান পেতাম, এই যে 2 থেকে যে 3 হলো, সেখানে আমি এই যে এখানে 1 বাড়লো, এর মধ্যে কিন্তু সে আগের মতো স্যাটিসফ্যাকশানটা আমি পাবো না, তার থেকে কম পাবো। এইটা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমি যত গুডস বা সার্ভিস আমি পারচেজ করবো অ্যামাউন্ট, তাহলে এই যে নেক্সট এক অ্যামাউন্ট বা 1 ইউনিট বা সামথিং ইউনিট যে আমি যোগ করছি, তাহলে সেই ইউনিটের জন্য কিন্তু আগের ইউটিলিটির থেকে কমে যাবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন। এবং ইন্ডিপেন্ডেন্স অফ মার্জিনাল ইউটিলিটি ফর ইচ গুড, ইউটিলিটিও যেমন ইন্ডিপেন্ডেন্ট ছিল, সেরকম মার্জিনাল ইউটিলিটিও কিন্তু এখানে বলছি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ 1 কেজি আলু কেনা বাড়ার সাথে 1 কেজি আলুর সাথে কিন্তু 1 কেজি পেঁয়াজের কোনো সম্পর্ক নেই বাড়ার, ঠিক আছে। তো মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রেও এরা ইন্ডিপেন্ডেন্ট। আরও একটা যে অ্যাজাম্পশন, ইউনিফর্ম কোয়ালিটি অ্যান্ড সাইজ, মানে আগের আলুগুলো যেমন ছিল, আগের পেঁয়াজগুলো যেমন ছিল, আমি যখন বাজারে যাচ্ছি সেগুলো সেই ধরনেরই আছে, সেই রকমেরই আছে, তাদের মধ্যে কোনো রকম কোয়ালিটি বা সাইজের যে চেঞ্জ হয়নি। আমরা যখন বাজারে যাই হয়তো একটু গোল আলু, মাঝারি সাইজের, খুব বড় নয় খুব ছোট নয়, এই ধরনের পছন্দ করি, তো ফলে সেই যে জিনিসগুলো অর্থাৎ কোয়ালিটি এবং সাইজে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে আরেকটা অ্যাজাম্পশন। নেক্সট হচ্ছে যে কন্টিনিউয়াস কনজাম্পশন, অর্থাৎ মার্শাল বলছেন যে আমরা কি করি না কন্টিনিউয়াস কনজাম্পশন করি, আমাদের কনজাম্পশনের মধ্যে কোনো ফাঁক নেই। অর্থাৎ আমি আজকে আলু খেলাম আবার 2 বছর পর আলু খাবো, ব্যাপারটা নয়, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার। আচ্ছা, এরপরে যে সুইটেবল কোয়ান্টিটি কনজিউমড, আর একটা কি না বলেছেন যে দ্য কনজিউমার ইজ অ্যাজিউম টু বি কনজিউমিং এ সুইটেবল কোয়ান্টিটি অফ গুড, অর্থাৎ তার যতটা প্রয়োজন সেই রকম একটা সুইটেবল কোয়ান্টিটি তিনি কনজাম করেন, খুব বেশি নয় খুব কমও নয়, অর্থাৎ অ্যাবসার্ড টাইপের নয়। হয়তো আমি 1 কেজি চালের ভাত খেয়ে নিলাম, আবার হয়তো আমি 25 গ্রাম চালের ভাত খাচ্ছি, এরকম ব্যাপারটা অ্যাবসার্ড নয়। একটা কনজিউমার তিনি তার সুইটেবল মতো, মানে তার একটা স্থির মতো তিনি কনজিউম করেন। তারপর নো চেঞ্জ ইন কনজিউমার ফ্যাক্টরস, কনজিউমার ফ্যাক্টর কী কী হচ্ছে, ইনকাম, টেস্ট, ফ্যাশন, হ্যাবিট, এগুলো কনজিউমারের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যে সময়কালে ইউটিলিটি মাপার কথা বলছি সেই সময়কালে কনজিউমারের বা আমাদের ইনকাম, টেস্ট বা প্রেফারেন্স বা ফ্যাশন, হ্যাবিট, এগুলো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি হয়তো আমার হ্যাবিট ছিল আমি চা খেতাম, এখন আমি কফি খেতে শুরু করলাম, এরকম ব্যাপারটা হবে না। বা আগে আমি হয়তো ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করতাম, এখন আমি হঠাৎ করে ইন্ডিয়ান ফ্যাশনের দিকে চলে গেলাম। আমি আগে খুব মিষ্টি খেতে পছন্দ করতাম, টেস্ট প্রেফারেন্স সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ইনকাম, আগে আমার বেতন ছিল 50,000 টাকা, এখন হয়ে গেল 1 লাখ টাকা। তাহলে সেই ব্যাপারটা কিন্তু কনজিউমারের দিক থেকে কোনো যত পরিবর্তন ফ্যাক্টরগুলো হচ্ছে না। এটা হচ্ছে আরেকটা অ্যাজাম্পশন। আরেকটা হচ্ছে নো চেঞ্জ ইন প্রাইস অফ সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টস, অর্থাৎ সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টস গুডস তাদেরও কিন্তু, সাবস্টিটিউট গুড মানে কি, মানে যেটার বদলে আমি আর একটা কিনতে পারি। ধরুন চা বাজারে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি কফি খেতে পারি, এদেরকে সাবস্টিটিউট বলা হচ্ছে। আবার হচ্ছে কমপ্লিমেন্ট মানে কি, মানে ধরুন আপনার যদি একটা বাইক থাকে, মোটর বাইক, তাহলে তার কিন্তু পেট্রোলটা প্রয়োজন, তাহলে এদের মধ্যে কমপ্লিমেন্টারি আছে। তাহলে এই যে যদি আমি তাহলে চায়ের কথা বলি, তাহলে চায়ের সাথে সাথে কফির কোনো প্রাইসের চেঞ্জ হবে না, এটা সাবস্টিটিউটের ক্ষেত্রে। আবার আমি মোটর সাইকেলের যদি কথা বলছি, তাহলে কিন্তু
যে পেট্রোলের প্রাইস সেটা কিন্তু ফিক্সড থাকতে হবে, বা সেখানে কোনো পরিবর্তন যাতে না হয়। তাহলে এইগুলো কিন্তু হলো কি মার্শালের যে ইউটিলিটি অ্যানালাইসিস তার সেই থিওরির প্রি অ্যাজাম্পশান। এই অ্যাজাম্পশানগুলোর উপর ভিত্তি করে মার্শাল ইউটিলিটি থিওরি দিয়েছিলেন। তাহলে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রকারের কোশ্চেন আসতে পারে, যেরকম দিয়ে দেওয়া হয় কখনো কখনো এই 4-5টা অ্যাজাম্পশান দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এটা কোনটা মার্শালের অ্যাজাম্পশান নয়, বা কোনগুলো নয় সেগুলোকে বাছো, বা কোনগুলো মার্শালের অ্যাজাম্পশান, এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এটাকে আমি যদি ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করি, কোন বিষয়টা না এখানকার যে মূল যে অ্যাজাম্পশান ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, সেইটা একটু বোঝার চেষ্টা করবো। এখানে একটা আমরা গ্রাফের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করছি। এখানে কি করা হচ্ছে না, কোনো একটা ধরুন গুডস, তার 1 ইউনিট আমি নিচ্ছি, সেই 1 ইউনিটের ফলে আমি কত ইউটিলিটি পাচ্ছি, টোটাল ইউটিলিটি পেয়েছিলাম 20, তার মার্জিনাল ইউটিলিটিও ছিল কত 20। যেই আমি আরেক ইউনিট কিনলাম, সেকেন্ড ইউনিট কিনতে যাচ্ছি, আমি সেখান থেকে আমার ইউটিলিটি হয়ে গেল 35, কিন্তু মার্জিনাল ইউটিলিটি কি হলো 15। আগে দেখুন আমি 20 পাচ্ছিলাম ইউটিলিটি, এখন পাচ্ছি 15। আবার যখন সেইটা থার্ড ইউনিট কিনতে যাচ্ছি, তখন হয়ে যাচ্ছে এখানে টোটাল ইউটিলিটি 45 আর মার্জিনাল ইউটিলিটি হয়ে গেল 10। তাহলে মার্জিনাল ইউটিলিটি কমতে 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 দেখুন একসময় 0-তে এলো, এবং 0 পর্যন্ত যখন আসছে আমরা দেখছি কি টোটাল ইউটিলিটি কিন্তু বাড়ছে। তাহলে মার্জিনাল ইউটিলিটি ডিমিনিশ করতে করতে 0-তে এলো, ততক্ষণ টোটাল ইউটিলিটি বাড়ছিল। এরপর কি হলো, নেগেটিভ মার্জিনাল ইউটিলিটি হয়ে গেল। হ্যাঁ, মার্জিনাল ইউটিলিটি কি হয়ে গেল, কমতে শুরু করলো। যেই আমি 6th ইউনিট কিনলাম, 7th ইউনিটে আরও মার্জিনাল ইউটিলিটি আরও কমে গেল। তো তখন দেখা যাচ্ছে কি এখান থেকে আবার কি হচ্ছে না, ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে, কি টোটাল ইউটিলিটি কমতে শুরু করছে। তো সেইটাকে এখানে গ্রাফে দেখানো হচ্ছে যে কি না আমার প্রথমে টোটাল ইউটিলিটি বাড়ছে 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 বাড়ছে, দেখুন ঠিক আছে, কেমনভাবে বাড়ছে না ডিমিনিশিং ওয়েতে বাড়ছে। এটা কিন্তু ইনক্রিজ করছে না, বাড়াটা কম 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 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না টোটাল ইউটিলিটি যখন হচ্ছে, তাহলে টোটাল ইউটিলিটি যখন বাড়ছে তখন কি হচ্ছে, মার্জিনাল ইউটিলিটি কমে যাচ্ছে। যেই মার্জিনাল ইউটিলিটি 0-তে গেল, কি হয়ে গেল সাথে সাথে টোটাল ইউটিলিটি হয়ে গেল হাইয়েস্ট, সর্বোচ্চ, অর্থাৎ 50। এরপরে আবার কি হলো, যেই মার্জিনাল ইউটিলিটি আমার নেগেটিভে চলে গেল, তখন হয়ে গেল টোটাল ইউটিলিটি হয়ে গেল কি কমতে শুরু করলো। এই গল্পটা এটা একটা গুডসের আমি ইউনিট প্রতি ইউটিলিটি হিসাব করে এটা আমরা পেতে পারছি যে ডিমিনিশিং মার্জিনাল অফ ইউটিলিটি হলে কি হচ্ছে, টোটাল ইউটিলিটি কেমন বিহেভ করছে। তো এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব পরের দিন ডিটেলসে, যে কনজিউমার ইকুইলিব্রিয়াম এবং সেখান থেকে যে মার্শালিয়ান ডিমান্ড কার্ভ, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে আমরা একটু বলে রাখি যে কনজিউমার ইকুইলিব্রিয়াম, তাহলে কি হচ্ছে না আমরা এটা একটা মার্জিনাল ইউটিলিটি কার্ভ পাচ্ছি, আর এখানে রয়েছে প্রাইস কার না গুড এক্সের। আমরা এখানে ধরে নিচ্ছি যে কনজিউমার কমোডিটি, যে কোনো একটা সিঙ্গেল কমোডিটি এক্স কমোডিটি কিনছে, এবং যখন তার এই মার্জিনাল ইউটিলিটি এক্সের প্রাইসের সাথে এক্স গুডের প্রাইসের সাথে ম্যাচ করে যাচ্ছে, তিনি কিন্তু সেই কোয়ান্টিটিটাই কিনছেন। এই গ্রাফে কি রয়েছে, এদিকে কোয়ান্টিটি অফ কমোডিটি আর এদিকে হচ্ছে প্রাইস অফ এক্স। তো এখানে কি হচ্ছে না মার্জিনাল ইউটিলিটি কমছে কমছে, আমরা দেখলাম মার্জিনাল ইউটিলিটি কার্ভটা এরকম নেগেটিভ স্লোপিং। তাহলে প্রাইস আমার ফিক্সড এক্সের, তাহলে সেই প্রাইস আর মার্জিনাল ইউটিলিটি কার্ভ যেখানে মিট করলো ই পয়েন্টে, সেটা হয়ে গেল কনজিউমার ইকুইলিব্রিয়াম। তাহলে এখন কনজিউমার কি করবে, এই এতটা এক্সে কিনবে। তো এখানে আবার দুটো যদি গুডস হয়, সেখানে কিন্তু দুটো দেখানো আছে,
যে এটা হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আর মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই। ঠিক আছে, তারা কি হচ্ছে যে মার্জিনাল ইউটিলিটি অফ মানির সাথে ম্যাচ করে যাচ্ছে। এই সংক্রান্ত যে গুজেন্সের ল আছে সেটা একটু যদি যোগ বলাই, বলছে যে দ্য অ্যাডিশনাল ইউটিলিটি হুইচ এ পারসন ডিরাইভ ফ্রম দ্য কনজামশন এ কমোডিটি ডিমিনিশেস, দ্যাট ইজ টোটাল ইউটিলিটি ইনক্রিজেস অ্যাট ডিমিনিশিং রেট। অর্থাৎ এই গুজেন 1850 সালে এই ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির গল্পটা প্রথম বলেছিলেন, যে এমইউ মার্জিনাল ইউটিলিটি সবসময় কমতে থাকবে। সেকেন্ড লতে তিনি কি বলছিলেন না, অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যান এজেন্ট উইল অ্যালোকেট এক্সপেন্ডিচার সো দ্যাট দ্য রেশিও অফ মার্জিনাল ইউটিলিটি, তাহলে মার্জিনাল ইউটিলিটির রেশিও টু প্রাইস, তাহলে এমইউ এক্স বাই পি, এক্সের প্রাইস কি হবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এমইউ এক্স বাই পি এক্স এমইউ ওয়াই বাই পি ওয়াই, এইটা কি হবে মার্জিনাল ইউটিলিটি অফ মানির সাথে কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে দুটো গুণের ক্ষেত্রে কিন্তু এই গল্পটা গুজেন্সের সেকেন্ড ল থেকে আসছে। এরপরে আমরা এই ইউটিলিটি অ্যানালাইসিস থেকে কিভাবে মার্শালিয়ান ডিমান্ড কার্ভ ডিরাইভ করা হয় সেই সংক্রান্ত আমরা আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আগামী দিনে ইকোনমিক্সের যে নানান বিষয় সেটা আমরা বাংলাতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনাদের বিভিন্ন প্রকারের কলেজের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ পরীক্ষা, ইউজিসি নেট, সেট বা গেট, সেখানে আপনাদের আশা করি কাজে লাগবে। ধন্যবাদ।